কানাডা যেতে ব্যর্থ হয়ে অবশেষে দেশে ফিরছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসান। দুবাই থেকে ঢাকায় আসবেন আজ। এবং আজ থেকে 5G যুগে ঢুকছে বাংলাদেশ। পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ঢাকা সহ 6টি স্থানে। আসছে বছরই বাণিজ্যিক কার্যক্রমের আশা। ভোরের সময় সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। নারীর প্রতি কুরুচিপূর্ণ মন্তব্যের জেরে মন্ত্রিত্ব হারানো মুরাদ হাসানকে কানাডায় ঢুকতে দেয়নি দেশটির ইমিগ্রেশন বিভাগ। পাসপোর্ট জটিলতা সহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পরে তাকে ফিরতি ফ্লাইটে দুবাই পাঠানো হয়। দুবাই থেকে আজ তার ঢাকায় ফেরার কথা রয়েছে। কানাডা থেকে শরীফ ইকবাল চৌধুরীর তথ্য নিয়ে রিপোর্ট। গত শুক্রবার রাতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কানাডার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ হারানো ডাক্তার মুরাদ হাসান। এমিরেট এয়ারলাইন্সের ফ্লাইটটি দুবাই হয়ে স্থানীয় সময় শুক্রবার দুপুর 1টার দিকে কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দরে জিজ্ঞাসাবাদে মুরাদ হাসানের কাছে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা প্রবাহ সম্পর্কে জানতে চায় ইমিগ্রেশন বিভাগ। এদিকে বিপুল সংখ্যক কানাডিয়ান নাগরিক দেশটিতে মুরাদের প্রবেশের ব্যাপারে আপত্তি জানিয়ে সরকারের কাছে আবেদন করে। এরই ধারাবাহিকতায় পাসপোর্ট ও ভিসা সংক্রান্ত জটিলতা এবং অভিযোগ থাকায় মুরাদ হাসানকে বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয় দেশটির ইমিগ্রেশন বিভাগ। ফিরতি ফ্লাইটে তাকে পাঠানো হয় দুবাইয়ে। অশালীন এবং নারীর প্রতি চরম অবমাননাকর বক্তব্য দেওয়ায় তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ হারান ক্ষমতাসীন দলের সংসদ সদস্য মুরাদ হাসান। শাতিলা শারমিন, সময় সংবাদ। চতুর্থ শিল্প বিপ্লবে বিশ্বে বাংলাদেশ নেতৃত্ব দেবে এমন প্রত্যয় জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভবিষ্যতে আইসিটি ও সফটওয়্যার শিল্প রপ্তানি খাতকে নেতৃত্ব দেবে। গতকাল বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। শেখ হাসিনা বলেন, প্রযুক্তি ব্যবহারের সমান সুযোগ সৃষ্টির দায়িত্ব নিতে হবে উন্নত ও ধনী দেশগুলোকে। সভ্যতা আর বিকাশের ধারায় উন্নয়নের 3টি পর্যায় পার করে বিশ্ব এখন প্রস্তুত হচ্ছে নতুন এক বাস্তবতার মুখোমুখি হবার জন্য। মানুষের সহায়তা ছাড়াই স্বয়ংক্রিয় পদ্ধতিতে প্রযুক্তির মাধ্যমে কাজ করা, পণ্য উৎপাদন সহ নানা সমস্যার সমাধানে সামনে আসতে যাচ্ছে ডিজিটাল প্রক্রিয়ার নতুন যুদ্ধ। প্রযুক্তি ও অর্থনীতিবিদরা একে বলছেন চতুর্থ শিল্প বিপ্লব, যার অন্যতম নিয়ামক হবে উন্নত যোগাযোগ সমৃদ্ধ ডিজিটাল অবকাঠামো। ডিজিটাল বাংলাদেশ এখন অবকাঠামোগত দিক থেকে যে অবস্থানে এসে দাঁড়িয়েছে, তাতে করে আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় কতটুকু প্রস্তুত হয়েছে সংশ্লিষ্ট সবাই, সেই বিষয়গুলোই উঠে এলো চতুর্থ শিল্প বিপ্লব আন্তর্জাতিক সম্মেলনে। ইউজিসির আয়োজনে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 2 দিনব্যাপী এই সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের পর এখন আমরা উদ্ভাবনী বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। তিনি বলেন, আগামীর বাংলাদেশ উন্নত বিশ্বের চেয়ে প্রযুক্তিগত কোনো সুবিধা থেকেই নিজেকে পিছিয়ে রাখবে না, যদিও চতুর্থ শিল্প বিপ্লবের রয়েছে কিছু চ্যালেঞ্জও। অদূর ভবিষ্যতে মানুষকে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন যন্ত্রের সঙ্গে সহাবস্থান করতে হবে। কিছু নতুন ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। প্রযুক্তির জন্য সকলে সমানভাবে ব্যবহার করতে পারে সেদিকে বিশেষ দৃষ্টি দিতে হবে। বিশেষ করে উন্নত দেশগুলির একটা দায়িত্ব রয়েছে এক্ষেত্রে, কারণ তাদের সরবরাহ বৃদ্ধি করতে হলে আসলে স্বল্পোন্নত বা উন্নয়নশীল দেশের তাদের প্রয়োজন আছে। দেশে ইলেকট্রনিক গাড়ি চালুর মতো যুগোপযোগী উদ্যোগ বাস্তবায়ন শুরু হয়েছে উল্লেখ করে সরকার প্রধান জানান, সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে বলেই বর্তমান অবস্থানে পৌঁছেছে দেশ। আমাদের বৃহৎ জনগোষ্ঠীকে অত্যাধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন জনশক্তিতে রূপান্তর করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। বিশ্বের উন্নত দেশগুলির সঙ্গে তাল মিলিয়ে আমরাও কৃত্রিম বুদ্ধিমত্তা, AI, রোবোটিক্স, ইন্টারনেট অফ থিংস সফলভাবে ব্যবহার করতে সক্ষম হব বলে আমি বিশ্বাস করি। 5G সেবার মাধ্যমে দেশ আরও এক ধাপ এগিয়ে যাবে বলে জানান প্রধানমন্ত্রী। বলেন, জ্ঞান নির্ভর সমাজ ও বিজ্ঞান মনস্ক জাতি তৈরি তার সরকারের লক্ষ্য। চতুর্থ শিল্প বিপ্লবে বাংলাদেশ পিছিয়ে থাকবে না, বাংলাদেশও হবে একটা নেতৃত্ব দানকারী দেশ। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশেও শনাক্ত হলো ওমিক্রন। আক্রান্ত জিম্বাবুয়ে ফেরত 2 নারী ক্রিকেটার আছেন কোয়ারেন্টাইনে। এই তথ্য জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, 1 সপ্তাহের মধ্যে শুরু হবে বুস্টার ডোজ। এদিকে অতি সংক্রামক এই ভাইরাসের বিস্তার রোধে টিকা নেয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই বলে জানান বিশেষজ্ঞরা।
আফ্রিকার বিভিন্ন দেশ দাপিয়ে এ পর্যন্ত প্রায় ৬০টি দেশে হানা দিয়েছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। কদিন ধরেই দেশেও আলোচনার শীর্ষে কোভিডের নতুন এই ধরন। এর বিস্তার ঠেকাতে বিমান, স্থল ও নৌবন্দরে সরকারের ছিল নানা প্রস্তুতিও, কিন্তু শেষ পর্যন্ত আটকে রাখা গেল কই? জিম্বাবুয়েতে বিশ্বকাপের বাছাই পর্বে খেলতে যাওয়া নারী ক্রিকেট দল নামিবিয়া, ওমান হয়ে দেশে ফেরে ১ ডিসেম্বর। সবশেষ স্বাস্থ্য পরীক্ষায় তাদের দুজনের দেহে শনাক্ত হয় ওমিক্রন। আক্রান্ত দুজনকে আইসোলেশনে রাখা হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলছেন, তাদের সংস্পর্শে যারা ছিলেন তাদেরও কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হয়েছে। আমাদের দুইজন যে নারী ক্রিকেটার যাদের শরীর ওমিক্রন ভাইরাস পাওয়া গেছে, তাদেরকে আমরা কোয়ারেন্টাইনে রেখেছি এবং তারা সুস্থ আছে। তাদের যা যা চিকিৎসা দরকার সেই ব্যবস্থা করা হয়েছে এবং তাদের মাঝে মাঝেই পরীক্ষা করে দেখা হচ্ছে। করোনার নতুন এ ধরনের বিস্তার ঠেকাতে টিকা কার্যক্রমের ওপর জোর দিচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী। খুব শিগগিরই শুরু হচ্ছে করোনা টিকার বুস্টার ডোজ। যে টিকা আমরা যেটা ব্যবহার করছি, এই টিকাও কিছুটা কাজ করে ওমিক্রনের কে দমন করার জন্য, এবং ৬০ ঊর্ধ্ব যারা আছে এবং যারা কোমরবিড এবং ফ্রন্টলাইন ওয়ার্কার যারা আছে তাদের আমরা বুস্টার ডোজ আমরা দিব। এই বিষয়ে কাজকর্ম চলছে। অতি সংক্রামক ওমিক্রনের ছড়িয়ে পড়া ঠেকাতে ভ্যাকসিনেশন কার্যক্রমে গতি আনার পাশাপাশি কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই বলে জানালেন বিশেষজ্ঞরা। এখন সংক্রমণটা বেড়ে যায় এবং টিকা না নেওয়া মানুষ, যাদের বয়স বেশি, ওজন বেশি, অন্যান্য রোগে ভুগছেন, তাদের মধ্যে ছড়িয়ে পড়ার পরে এটি কি অবস্থা হয়, তাদেরকে আলাদা রেখে চিকিৎসার আওতায় নেওয়া। এই দুজনের সাথে যারা যারা সংস্পর্শে তাদেরকে পরীক্ষা করা এবং ঢিলে ঢালা অবস্থায় থাকা যাবে না। অবশ্যই প্রত্যেকের যেন মাস্ক পরি এবং আমরা স্বাস্থ্যবিধি ঠিক মতো মেনে চলি। ব্যাপকভাবে জিনগত রূপ পরিবর্তনে সক্ষম ওমিক্রনে দক্ষিণ আফ্রিকায় ১৫ দিন না যেতেই মোট আক্রান্ত ৩০ লাখ ছাড়িয়েছে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। ওমিক্রনে আক্রান্ত হলেও জিম্বাবুয়ে ফেরত ২ নারী ক্রিকেটার তেমন কোনো অস্বস্তি বোধ করছেন না। সুস্থ আছেন বলে বাকি সদস্যরাও জানিয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। হারারের বীরত্ব গাথায় ট্র্যাজেডি হয়ে এলো কোভিড। প্রথমবারের মতো সরাসরি বিশ্বকাপে খেলার সুখস্মৃতি সঙ্গী হয়েছে জিম্বাবুয়ের মাটিতে, কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলা যাচ্ছে কই? আফ্রিকার মাটি বাতাসেই নতুন করে আস্তানা গেড়েছে করোনা ভাইরাস। নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে শঙ্কিত গোটা বিশ্ব। সীমানা পেরিয়ে বাংলাদেশেও ঢুকে পড়েছে সদল বলে। প্রথম আঘাতটা ক্রিকেট আঙ্গনে। বিশ্বকাপ বাছাই পর্ব খেলে দেশে ফেরা নারী দলের ২ ক্রিকেটারের দেহে শনাক্ত করোনার নতুন ধরন ওমিক্রন। মেগা ইভেন্টে সময়টা যাচ্ছিল স্বপ্নের মতো। বাছাইয়ের মঞ্চে পাকিস্তান, জিম্বাবুয়ে ও যুক্তরাষ্ট্রকে গুড়িয়ে দিয়ে এগোচ্ছিল নিগার, সালমা, রুমানারা। কিন্তু হুট করে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ছড়িয়ে পড়ায় স্থগিত হয় বিশ্বকাপ বাছাইয়ের বাকি অংশ। ১ ডিসেম্বর দেশে ফিরতে হয় মেয়েদের। ঢাকায় প্রাথমিকভাবে ৭ দিনের কোয়ারেন্টাইনে ছিল তারা। এই সময়ে একাধিকবার তাদের করোনা নেগেটিভ আসে। ঘটা করে সংবর্ধনা দিতে বিসিবি সভাপতি ও অন্যান্য পরিচালকরা হোটেলেও যান। সবকিছু চলছিল ঠিকঠাকই, কিন্তু শেষ পরীক্ষায় ২ ক্রিকেটারের পজিটিভ আসলে তৈরি হয় শঙ্কা, যা আরও বড় হয়েছে ওমিক্রন শনাক্ত হয়। অন্যরা সবাই নেগেটিভই আছে এবং যাদের হয়েছে তারা একেবারেই অ্যাসিম্পটোম্যাটিক, তাদের কোনো সিমটম নাই। আমার সাথে পার্সোনালি আমি কথা বলেছি, কোনো জ্বর, গা ব্যথা কিছুই নেই। সো ওরা বুঝতেই পারে না এখনো যে ওদের যে কোভিড হয়েছে। সো সেদিক দিয়ে আমি বলবো এটা একটা বিরাট সুখবর। ওরা প্রথম থেকেই যেহেতু আইসোলেশন ছিল একটা আলাদা ডেডিকেটেড ফ্লোরে, সেই জন্য অন্য কাউকে ইনফেক্ট হয়নি। অনির্দিষ্টকালের জন্য আইসোলেশনে আছে নারী ক্রিকেটার ও কোচিং স্টাফরা। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটে বিমান ভাড়া বেড়েছে ৩ থেকে ৪ গুণ। টিকিটের কৃত্রিম সংকট তৈরি করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এয়ারলাইন্সগুলোর বিরুদ্ধে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন প্রবাসী শ্রমিকরা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। করোনা সংক্রমণের ১.৫ বছরের স্থবিরতা কাটিয়ে আন্তর্জাতিক বিমান যোগাযোগ শুরু হওয়ার সাথে সাথে শুরু হয়ে গেছে বাংলাদেশি শ্রমিকদের ভোগান্তি। বিশেষ করে টিকিটের চাহিদা বাড়তে থাকায় ইচ্ছাকৃতভাবে বাড়ানো হচ্ছে বিমানের ভাড়া। আমরা বাড়তে পারার জন্য আমরা আটতে যেতে পারতেছি না। একটা লেবার প্যাসেঞ্জারের যদি দুবাইতে মধ্যপ্রাচ্যে যাওয়ার জন্য তার ২০,০০০, ২৫,০০০, ৩০,০০০ ভাড়ার মধ্যে ৮০,০০০ টাকা গুনতে হয়, এটা আমাদের কাছেও ভালো লাগতেছে না। শুধুই যে আরব আমিরাত কিংবা সৌদি আরব রুটে ভাড়া বেড়েছে তা নয়, বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্য সহ
এশিয়ার সবগুলো রুটের বিমান ভাড়া এখন আকাশ ছোঁয়া। প্রতিটি রুটের ভাড়া বাড়ানো হয়েছে 3 থেকে 4 গুণ। আমাদের যে মানুষগুলো ছুটিতে আসছে, আটকে গেছিল, আবার ভিসার টাইম বাড়াইছে 3 মাসের জন্য, 1 মাসের জন্য। এই মানুষগুলো যেতে না পারলে বাংলাদেশের যে কত বিশাল ক্ষতি হবে, সরকারকে এটা চিন্তা করতে হবে। বিশ্বজুড়ে শ্রম বাজার খুলতে যাওয়ায় গত 2 মাস ধরে টিকিটের চাহিদা কিছুটা বেড়েছে। অভিযোগ উঠেছে বিমানগুলোতে পর্যাপ্ত সিট থাকা সত্ত্বেও কৌশলতা গোপন রেখে আসন সংখ্যা শূন্য দেখানো হয়। আমাদের বিমান খালি যাচ্ছে, অথচ চাপ ডেলি 3 থেকে 3,500 যাত্রী ক্যারি করতে পারে, আর ডেলি 5 থেকে 6,000 যাত্রী যাওয়ার জন্য রেডি আছে। বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের রুটগুলিতে বিমান বাংলাদেশ ছাড়াও এয়ার এমিরেটস, এয়ার আরাবিয়া, ইত্তেহাদ, কাতার এয়ারওয়েজের সবচেয়ে বেশি যাত্রী পরিবহন করে। আর প্রতিদিন এসব রুটে বাংলাদেশ থেকে 10,000-এর বেশি যাত্রী পরিবহন করা হয়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। আজ থেকে 5G যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। জাতীয় স্মৃতিসৌধ ও টুঙ্গিপাড়া সহ দেশের 6টি স্থানে পরীক্ষামূলকভাবে চালু হবে সেবাটি। প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ভার্চুয়ালি পঞ্চম প্রজন্মের এই টেলিকম সেবার উদ্বোধন করবেন। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় বলছে, পরীক্ষামূলক সময়ে 4G সিমেই মিলবে 5G সেবা। বিজয়ের মাসে প্রযুক্তি ক্ষেত্রে আরও একটি মাইল ফলকের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। বিশ্বের নবম দেশ হিসেবে রোববার চালু হচ্ছে পঞ্চম প্রজন্মের টেলিকম সেবা 5G। শনিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় বলছে, পরীক্ষামূলকভাবে জাতীয় সংসদ ভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, সচিবালয়, ধানমন্ডি 32, জাতীয় স্মৃতিসৌধ ও গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চালু হচ্ছে 5G সেবা। প্রথম পর্যায়ে টেলিটকের নির্দিষ্ট কিছু গ্রাহকের 4G সিম 5Gতে সক্রিয় করে দেওয়া হবে। তবে হ্যান্ডসেটটি অবশ্যই 5G হতে হবে। এখন আমরা যে 5G চালু করছি, এতে আপনার সিম বদলাতে হবে না। অতএব এই জায়গায় আপনি সিম কেনার, সিম চার্জ দেওয়ার, ট্যাক্স দেওয়ার, এটা থেকে আপনি বেঁচে যাবেন। কিন্তু আপনাকে সেটটা আপগ্রেড করতে হবে 5G সেট। এ সময় মন্ত্রী জানান, 5Gর বাণিজ্যিক কার্যক্রম চালু করতে প্রস্তুতি নিচ্ছে সরকার। মার্চে হবে তরঙ্গ নিলাম, একই মাসে বাজারে আসবে দেশীয় প্রতিষ্ঠানের উৎপাদিত 5G হ্যান্ডসেট। যেহেতু টার্গেটটা হচ্ছে আপনার মার্চ মাস, এই মার্চের ভিতরে আমাদের দেশীয় কোম্পানিগুলোর সেট বাজারে আসবে, আমি আপনাকে এইটুকু গ্যারান্টি দিতে পারি। দেশে বাণিজ্যিকভাবে পঞ্চম প্রজন্মের টেলিকম সেবা চালু করতে 460 মেগাহার্টজ তরঙ্গ বরাদ্দ দিয়েছে সরকার, যার মধ্যে বিনামূল্যে 60 মেগাহার্টজ তরঙ্গ বরাদ্দ পেয়েছে টেলিটক। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। চিপসেট সংকটে দেশের বাজারে বাড়ছে মুঠোফোনের দাম। মডেল ভেদে দাম বেড়েছে 700 থেকে 2000 টাকা পর্যন্ত। উৎপাদনকারীরা বলছেন, বর্তমানে অর্ডার দিলে চিপসেট হাতে পেতে সময় লাগে 3 মাস পর্যন্ত। বেড়েছে দামও। শুভ খানের রিপোর্ট। আগে দাম হিসাব করে আসছিলাম, এখন এসে দিই বাজেট বাড়তি, এই জন্য একটু হিমশিমের মধ্যে আছি। সাধ্যের মধ্যে থাকা পছন্দের হ্যান্ডসেটটি হঠাৎ করেই নাগালের বাইরে, তাই ফোন কিনতে গিয়ে এখন হরহামেশাই মার্কেট থেকে খালি হাতে ফিরছেন ক্রেতারা। কাস্টমাররা কিন্তু অনেক জায়গা থেকে দেখছে, অনেক ফেসবুক পেজ কিংবা হচ্ছে গুগল থেকে ওনারা দেখে যাচ্ছে, কিন্তু আমরা তো আমাদের ব্রেক গেছে 1000 টাকা। খাত সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারে চিপসেটের সংকটের প্রভাব পড়েছে দেশীয় বাজারে। দেশে প্রতি মাসে 10 লাখের মতো স্মার্টফোন বিক্রি হয়। বর্তমানে সরবরাহ করা হচ্ছে 7.5 থেকে 8 লাখ হ্যান্ডসেট। ইতোমধ্যে মডেল ভেদে 700 থেকে 2000 টাকা পর্যন্ত দাম বাড়িয়েছে টেকনো, ভিভো, অপো, রিয়েলমি সহ বেশিরভাগ ব্র্যান্ডই। টেকনো স্পার্ক 7 4GB 64GB একটা ভেরিয়েন্ট ছিল, সেটা ফার্স্টে ছিল 11,990 টাকা, এখন হচ্ছে আপনার 12,990 টাকা হয়েছে। রিয়েলমি যে রানিং যে মডেলগুলো আছে, এখানে হচ্ছে 4টা মডেলের আমাদের হচ্ছে প্রাইসটা একটু বাড়াইছে আর কি। ওপো A16 আগে যেটা 14,990 ছিল, এখন 15,990 টাকা। উৎপাদকরা বলছেন, বছরের চাহিদা প্রায় 3.5 কোটি চিপসেট। এক একটি চিপসেটের দাম মানভেদে $5 থেকে $15 পর্যন্ত হয়। অথচ আন্তর্জাতিক বাজারে বর্তমানে চিপসেটের দাম বেড়েছে 10 থেকে 15% পর্যন্ত। চিপসেট হচ্ছে আমরা একটা জিনিস যেটা কিন্তু আপনার শুধুমাত্র মাসে প্রোডাকশন যেটা না, পুরো বছরের ডিমান্ড নিয়ে কিন্তু এটা প্রোডাকশন ফোরকাস্টিং করা হয়। সেই জায়গাতে দেখেছি যে আমরা নেক্সট 6 মাস থেকে 9 মাস পর্যন্ত এই সংকটটা থাকবে। বিটিআরসি বলছে, বাজার পর্যবেক্ষণ ও চলমান সংকট নিরসনে কাজ করছে নিয়ন্ত্রক সংস্থা। আমরা ম্যানুফ্যাকচারারদের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছি, কিভাবে তাদেরকে আমরা এগুলি আমদানির অনুমতি দিলে তারা সুবিধা পেতে পারে। 14,000 কোটি টাকার দেশীয় বাজারে বছরে বিক্রি হয় প্রায় 4 কোটি হ্যান্ডসেট।
শুভ খান, সময় সংবাদ, ঢাকা। মাদারীপুরের সপ্তম বাংলাদেশ চীন মৈত্রী আসমত আলী খান সেতুর সড়ক বাতির সবগুলোই অকেজো হয়ে পড়েছে, অথচ সেতু থেকে বছরে 4 কোটি টাকার বেশি রাজস্ব আদায় করছে সরকার। বাতি না থাকায় সন্ধ্যার পর ছিনতাই সহ ঘটছে নানা রকম বিপত্তি। এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে সড়ক বিভাগ ও জেলা প্রশাসন। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদাত আকুন। 2015 সালের আগস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করে সপ্তম বাংলাদেশ চীন মৈত্রী আসমত আলী খান সেতু। মাদারীপুরের কাজিরটাক এলাকায় আরিয়াল খান নদের উপর 694 মিটার সেতুতে নির্মাণ ব্যয় হয় 294 কোটি টাকা। প্রকল্পে সেতুর উপর খুঁটি বসিয়ে শতাধিক সৌরবাতি লাগানো হয়। বছর না ঘুরতে বাতিগুলো নষ্ট হয়ে যায়। এখানে অনেকগুলো বাতি আছে কিন্তু অনেকগুলো নষ্ট, যার কারণে এখানে আলোকিত থাকে না, অন্ধকার থাকে। পরে সড়ক ও জনপথ বিভাগ 5 লাখ টাকা ব্যয়ে মেরামত করে 2 বছর আগে বিদ্যুৎ সংযোগ দেয়, কিন্তু জ্বলছে না একটি বাতিও। সেতুটি দিয়ে প্রতিদিন 3টি বিভাগের কয়েক হাজার যানবাহন চলাচল করে। বাতিগুলো অকেজো থাকায় ইপটিজিং এর শিকার হচ্ছেন দর্শনার্থীরা। ঘটছে চুরি ছিনতাইয়ের মতো ঘটনা। চুরি ছিনতাই একটা ভয় থাকে, নানা দিক অসুবিধা। সবসময় এখানে অনেক আলো থাকে না, যার কারণে প্রায় সময় মেয়েদের বিভিন্ন ধরনের বিপদ আপদের সম্মুখীন হতে হয়। জেলার সড়ক বিভাগ বলছে সেতুর চারদিকে আলোকিত রাখতে আবারও উদ্যোগ নেওয়া হবে। পল্লী বিদ্যুতের সাথে কথা বলে কোন জায়গায় প্রবলেমটা ক্রিয়েট হয়েছে অবশ্যই আছে, আমরা এটা করে ফেলবো আশা করি। এদিকে ইপটিজিং রোধে তৎপরতা বাড়ানোর কথা জানায় জেলা প্রশাসক। আমি রুফসান হাইর এক্সচেঞ্জ সাহেবকে আমি এই বিষয়টা ইনফর্ম করবো যেন এটা কুইকলি বাস্তবায়ন করে ফেলে। সেখানে আমরা পুলিশ টহল একটু বাড়িয়ে দিব, পুলিশ টহল, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের একটু মোবাইল কোর্ট, এগুলো আমরা সন্ধ্যার পরে একটু করব। বাংলাদেশ ও চীন সরকারের যৌথ অর্থায়নে নির্মিত সেতুটি চালু হওয়ায় চট্টগ্রাম বিভাগের সাথে খুলনা ও বরিশাল বিভাগের যোগাযোগে সড়ক পথে দূরত্ব কমে 120 কিলোমিটার। চলতি অর্থ বছর থেকে আগামী 2024 সালের জুন পর্যন্ত 12 কোটি 61 লাখ 20 হাজার টাকা টোলের মাধ্যমে রাজস্ব আদায় করবে সরকার। সপ্তম বাংলাদেশ চীন মৈত্রী আসমত আলী খান সেতু থেকে সঞ্জয় কর্মকার অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। বরগুনার 4টি প্রাথমিক স্কুল ভবন নির্মাণে দীর্ঘসূত্রতার অভিযোগ উঠেছে। এতে বিপাকে পড়েছেন শিক্ষক শিক্ষার্থীরা। পুরনো ভবনে পাঠদানের পরিবেশ না থাকায় কমতে শুরু করেছে স্কুল 4টির শিক্ষার্থী। করোনার প্রকোপ, পুরনো ভবন অপসারণ এবং জমি সংক্রান্ত সমস্যার কারণে নির্মাণ কাজে সময় লাগছে বলে দাবি ঠিকাদারি প্রতিষ্ঠানের। সাইফুল মিরাজের তথ্য ও রুবেল হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় 2018 সালে বরগুনা সদর উপজেলার পুলিশ লাইন কালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। এরপর 2019 সালে দরপত্র আহ্বান এবং যাচাই বাছাই শেষে নতুন ভবন নির্মাণের আদেশ দেয় এলজিইডির। কার্যাদেশের পর 2 বছর পেরিয়ে গেলেও আশানুরূপ অগ্রগতি নেই বলে অভিযোগ শিক্ষকদের। এ অবস্থায় শিক্ষার পরিবেশ থেকে বঞ্চিত কোমলমতি ছাত্রছাত্রীরা। কমে যাচ্ছে শিক্ষার্থীর সংখ্যা। এখানে একটা পোকামাকড় আর সাপ আসে, তার জন্য ভয় হয়। ক্লাস করতে কষ্ট হয়, বিল্ডিং যদি তাড়াতাড়ি হইতো তাহলে ভালো হইতো। এই টিনের ঘর হওয়ায় কম হইলেও 50 জন ছাত্রছাত্রী অন্যত্র চলে গেছে। সব জায়গায় আশেপাশের স্কুলগুলো পাকা ভবন, যার জন্য ছাত্রছাত্রী উপস্থিতি কম। করোনার প্রকোপ ও লাগাতার লকডাউন, সেই সাথে পুরনো ভবন অপসারণ এবং জমি সংক্রান্ত সমস্যায় স্কুল ভবন নির্মাণে দীর্ঘসূত্রতার কারণ বলে জানায় ঠিকাদারি প্রতিষ্ঠান। বর্তমানে ইনশাল্লাহ কাজের গতি খুব ভালো। আশা করতেছি যে জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসের ভিতরে সবকটি স্কুলে সমাপ্ত হবে। এদিকে সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেবার কথা জানান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির উপসহকারী প্রকৌশলী। এখন ঠিকাদার যথারীতি কাজ শুরু করছে এবং দ্রুত গতিতে কাজ চলছে। আশা করি অল্প সময়ের মধ্যে কাজ শেষ করা যাবে। ঠিকাদারি প্রতিষ্ঠানের দেওয়া তথ্য মতে বরগুনার 4টি প্রাথমিক স্কুল ভবন নির্মাণে প্রায় 5 কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। সময় সংবাদ, বরগুনা। মুন্সিগঞ্জের ধলেশ্বরী তীরের হাট লক্ষ্মীগঞ্জ কলার হাটে বিভিন্ন জাতের কলার সরবরাহ বেড়েছে। স্থানীয় বাগান ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে কলা আসে এই হাটে। তবে সরবরাহ বেশি থাকলেও দামের ঊর্ধ্বগতিতে অসন্তোষ ক্রেতাদের। আড়তদাররা বলছেন লঞ্চ ঘাটে অতিরিক্ত টোল আদায় ও পথের চাঁদাবাজির কারণে বেড়েছে দাম। মুন্সিগঞ্জ থেকে আবু সাইদের ছবিতে আরও জানাচ্ছেন নাসরুদ্দিন উজ্জ্বল।
মুন্সিগঞ্জের হাটলক্ষ্মীগঞ্জ কলার হাটে পাওয়া যাচ্ছে সাগর, সবরি, নেপালি, চাপা সহ নানা জাতের কলা। তবে ঋতু বৈচিত্র্যে দেশি সাগর বাজারে কম ওঠায় নেপালি সাগরের ছয়লা পুরো বাজার। আর মূল মৌসুম ফাল্গুন থেকে শুরু হলেও বাজারে সবরি আছে পর্যাপ্ত। ব্যবসায়ীরা বলছেন কেমিক্যাল মুক্ত কলা পাওয়ায় এ হাটের কদর বেশি। সবরি কলার দামটা একটু চাহিদা বেশি, পাবলিক সবরি কলাটা খায়, তো ওটা 2 টাকা বেশি হলে সবরি কলাটা খায়। বিষমুক্ত কলা পাই এবং দামেও সস্তা পাই কলার দাম, যে কারণে আমরা এখান থেকে কলা কিনতে আসি। কেমিক্যাল জানা দাদুন আমরা এনে আসি 30 টাকা কিনলে 35-40 টাকা ব্যস্ত হয়। আড়তদারদের দাবি লঞ্চঘাটে অতিরিক্ত টোল আদায় আর সড়কে চাঁদাবাজির প্রভাবে বেড়েছে কলার দাম। টাকা পয়সা মনে করেন না দিলে পয়বরত দেয়, মনে করেন টাকা পয়সা যা কিছু আছে সব কিছু নিয়ে যায়। পুষ্টিতে ভরপুর 12 মাসের এই ফলের উৎপাদন বাড়াতে শুরু হয়েছে নানামুখী প্রচেষ্টা। কলা পুষ্টি চাহিদা পূরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে এবং কলা কিন্তু সারা মাস ব্যাপী, সারা বছর ব্যাপী পাওয়া যায়। সেই ক্ষেত্রে কলার চাষকে যদি সম্প্রসারণ করা যায়, আমার মনে হয় যে এটা মুন্সিগঞ্জের জন্য একটা অর্থকরী ফসল হিসেবে কাজ করবে। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় এবছর 48 হেক্টর জমিতে কলার আবাদ হয়েছে। এখানকার 15 আড়তে সকাল 7টা থেকে বেলা 12টা পর্যন্ত চলে এমন ধুম বেচাকেনা। মুন্সিগঞ্জের হাটলক্ষ্মীগঞ্জ থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। ইতালিতে আবারও বাড়ছে করোনা সংক্রমণ। গেল এক সপ্তাহে দেশটিতে 1,12,000-এর বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন, মারা গেছেন 600-র বেশি। এতে নতুন করে স্থানীয়দের পাশাপাশি শঙ্কিত প্রবাসী বাংলাদেশিরা। এই অবস্থায় বুস্টার ডোজ সহ টিকা কর্মসূচি আরও জোরদার করছে সরকার। ইতালি থেকে মাকসুদ রহমানের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। ইতালির করোনা পরিস্থিতি মাঝে কিছুদিন স্থিতিশীল থাকলেও আবারও তা ঊর্ধ্বমুখী হয়ে উঠছে। গেল এক সপ্তাহের তুলনায় দেশটিতে করোনা সংক্রমণ 22% বেড়েছে। মৃত্যুহার 12, হাসপাতালে ভর্তি 16 এবং আইসিইউতে ভর্তি 13% বেড়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এ অবস্থায় টিকা কার্যক্রমে আরও বেশি মনোযোগী হয়েছে সরকার। এরই মধ্যে দেশজুড়ে টিকা কর্মসূচি 31% বাড়ানো হয়েছে। এক সপ্তাহে প্রায় 26 লাখ মানুষকে বুস্টার বা তৃতীয় ডোজের আওতায় আনা হয়েছে, যা আগের সপ্তাহের চেয়ে 52% বেশি। দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও নিয়েছেন করোনার বুস্টার ডোজ। যারা আগে 2টা ডোজ নিয়েছি, যাদের 5 মাস হয়ে গেছে, তারা তৃতীয় ডোজ অর্থাৎ বুস্টার ডোজ নিয়ে নেন। নিজে ভালো থাকুন এবং অপরকে ভালো রাখুন। আমরা ইতালি প্রবাসী, আমরা এখানে অধিকাংশই ভ্যাকসিনের 2য় ডোজ নিয়েছি। যারা এখনো বুস্টার ডোজ ভ্যাকসিনের 3য় ডোজ নেননি, সবাই যথাসময়ে নিয়ে নিতে পারেন। করোনা নিয়ন্ত্রণে এরই মধ্যে গ্রিন পাস বাধ্যতামূলক করা হয়েছে। নতুন ভ্যারিয়েন্ট অমিক্রনের ভয়াবহতার কারণে আগের চেয়ে টিকার পূর্ণ ডোজ নিতে আগ্রহীর সংখ্যাও বাড়ছে। সময় সংবাদ, ইতালি। ইতালির রোমে অনুষ্ঠিত হয়ে গেল নতুন নারী উদ্যোক্তাদের নিয়ে বিজয় মেলা। ক্ষুদ্র এই ব্যবসায়ীরা দেশীয় পণ্য এবং ঐতিহ্যবাহী খাবার বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার কথা জানান। একসঙ্গে বিভিন্ন পণ্য পেয়ে দারুণ খুশি ক্রেতারাও। রোম থেকে জুমানা মাহমুদের রিপোর্ট। রাজধানী রোমে বসবাসকারী ক্ষুদ্র নারী উদ্যোক্তারা বিজয়ের 50 বছর উপলক্ষে প্রথমবারের মতো আয়োজন করে বিজয় মেলার। ব্যতিক্রমী এই মেলার প্রধান উদ্দেশ্য ছিল দেশীয় পণ্য এবং খাবার প্রবাসে সবার মাঝে ছড়িয়ে দেয়া। রোমের একটি হলে ছোট ছোট স্টল সাজিয়ে বসেন তারা। সকাল থেকে বিকেল পর্যন্ত দিনব্যাপী এই আয়োজনে রোমের বিভিন্ন স্থান থেকে ছুটে আসেন দর্শনার্থীরা। পছন্দ মতো পণ্য কিনে খুশি তারা। কেনাকাটা করতে পারতেছি এক জায়গায় থেকে, এটার জন্য আমি অনেক খুশি এবং আমি আশা করি ওনারা ভবিষ্যতে আরো এরকম আয়োজন করে। ক্ষুদ্র ব্যবসায়ীরা সবাই অনলাইনে ব্যবসা করেন। এই আয়োজনে ক্রেতাদের আগমনে সন্তুষ্ট তারা। আমাদের দেশীয় কালচারটাকে সকলের সামনে নিয়ে আসবো, আর ওইটা থেকেই আজকে আমাদের বিজয় দিবস উপলক্ষে এই মেলাটার আয়োজন করা। নিজেদের পছন্দ মতো অনেক অপশন পাচ্ছে, পণ্য কিনতে পারছে, সেটার জন্য আমি মনে করি যে এরকম উদ্যোগ আমরা ভবিষ্যতে আরো নিব। বিভিন্ন তৈরি পোশাক ছাড়াও বাংলাদেশি নানা ধরনের পিঠা ছিল আয়োজনে। জাতীয় দিবসগুলো সামনে রেখে আগামীতেও এই ধরনের আয়োজন করার কথা জানান উদ্যোক্তারা। জুমানা মাহমুদ, সময় সংবাদ, রোম, ইতালি। করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় ভিড় বাড়তে শুরু করেছে কুয়েতের বিভিন্ন মার্কেটের বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্টগুলোতে। এতে মন্দাভাব কাটিয়ে লাভের আশা করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। কুয়েত থেকে শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের তথ্য, ছবিতে রিপোর্ট।
দীর্ঘ ২১ মাস পর করোনার বিভিন্ন বিধিনিষেধ তুলে নেয়ায় কুয়েতে ধীরে ধীরে জনসমাগম বাড়তে শুরু করেছে। বিমান চলাচল শুরু হওয়ায় প্রবাসীরা নিজেদের কর্মস্থলে ফিরে আসায় মার্কেটগুলোতে ফিরতে শুরু করেছে প্রাণচাঞ্চল্য। রেস্টুরেন্টগুলোতেও বেচাকেনা বাড়তে থাকায় আগের ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন প্রবাসী রেস্টুরেন্ট ব্যবসায়ীরা। করোনার কারণে অনেকদিন আমাদের দোকানপাট বন্ধ ছিল, বেচাকেনি তেমন একটা ভালো হয় নাই। এখন ইনশাল্লাহ করোনা শেষ, মোটামুটি স্থগিত আছে, ফ্লাইট খুলছে, এখন আমাদের বেচাকেনি আগের থেকে তুলনায় অনেকটা ভালো আছে। করোনা শেষ হওয়ার পর থেকে আলহামদুলিল্লাহ বেচাকেনি ভালো হচ্ছে। ফ্লাইট চালু হওয়ার কারণে লোকজন আসছে দেশ থেকে, দেন কাস্টমার হচ্ছে, মোটামুটি খারাপ না, ভালোই চলতেছে রেস্টুরেন্ট। করোনা প্রতিরোধে কুয়েতে ইতোমধ্যেই শতভাগ প্রবাসী সহ স্থানীয় নাগরিকদের অধিকাংশকেই ভ্যাকসিনের আওতায় আনা হয়েছে। এতে অনেকটাই স্বস্তিতে রয়েছে দেশটির বাসিন্দারা। নতুন সংক্রমণ রোগের আবিষ্কার হয়েছে, এই রোগ থেকে মুক্ত থাকার জন্য সবাই ওই সরকারের নীতিমালা মেনে চলবেন, এটাই সবার কাছে অনুরোধ। এদিকে দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে আতঙ্কিত না হয়ে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন কমিউনিটির নেতৃবৃন্দ। সময় সংবাদ, কুয়েত। ওয়েজার্না ডেভেলপমেন্ট বা প্রবাসী বন্ডের মুনাফার হার কমিয়ে দেয়া ও বন্ড কিনতে জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক করার কারণে রেমিটেন্স প্রবাহ কমে গেছে, এমনটাই মত কাতার প্রবাসী বাংলাদেশিদের। এই অবস্থায় হতাশা প্রকাশ করেছেন তারা। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। প্রবাসীদের কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জিত রেমিটেন্স দেশের অর্থনীতির উন্নয়নে বিরাট অবদান রাখছে। প্রবাসীদের জন্য ওয়েজ অর্নার ডেভেলপমেন্ট বন্ড বা প্রবাসী বন্ড ১৯৯০ সালে চালু করে বাংলাদেশ সরকার। তবে কিছুদিন আগে প্রবাসী বন্ডের বিনিয়োগের মুনাফার হার কমিয়ে দেওয়ার পাশাপাশি ১ কোটি টাকার বেশি বন্ড কেনা যাবে না বলে সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া বন্ড কেনার ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড বাধ্যতামূলক করা হয়েছে। সরকারের এমন সিদ্ধান্তে হতাশ প্রবাসীরা। তারা জানান, বেশিরভাগ প্রবাসীর কাছে বাংলাদেশের এনআইডি কার্ড নেই। বাংলাদেশ সরকার বন্ডের উপর মুনাফা কমানোর কারণে অনেকে বন্ড কিনতে ইচ্ছুক না। আগে যে রেটটা ছিল, রেট এখন আবার ১৫ লাখ টাকার উপরে কিনলেই রেট ডিফারেন্স করছে। আমি সরকারকে অনুরোধ করব, এনআইডি কার্ড ছাড়া যেন বন্ডটা কিনতে পারে, আগের সিস্টেমটা যেন চালু করে, হইলে তাহলে আমরা সবার জন্য ভালো হবে, পুনরায় আবার রেমিটেন্সটা বৃদ্ধি হবে। বন্ডের উপর বাংলাদেশ সরকার মুনাফার হার কমিয়ে দেওয়ার কারণে কাতার সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে রেমিটেন্স প্রবাহ কমছে বলে জানান সংশ্লিষ্টরা। বন্ডের উপর যে মুনাফার উপর যে সরকারের যে সিদ্ধান্ত, এটা আমি মনে করি এটা সমুচিত হয় নাই এবং আমি মনে করবো সরকার এটাকে পুনর্বিবেচনা করে। গত ১৮ মাসের মধ্যে নভেম্বর মাসে সবচেয়ে কম রেমিটেন্স যাওয়ায় কিছুটা চিন্তিত প্রবাসীরা। সময় সংবাদ, কাতার। চীনে স্বর্ণের প্রলেপযুক্ত ব্রোঞ্জের প্রাচীনতম বৌদ্ধ মূর্তি পাওয়া গেছে। উত্তর পশ্চিম চীনের শানসি প্রদেশে হান রাজবংশের সময়কালের প্রাচীন সমাধি থেকে মূর্তিগুলো উদ্ধার করা হয়েছে। মাটি খুঁড়তে গিয়ে এবার দেখা মিলল স্বর্ণের প্রলেপে ঢাকা এক প্রাচীন মূর্তির। জিয়ানিয়াং শহরের চেংরেন গ্রামে এবছরের মে মাসে হান রাজবংশের ৬ সমাধি বিশিষ্ট পারিবারিক কবরস্থান খোঁড়া হয়। একটি সমাধিতে ২টি মিশ্র ধাতুর বৌদ্ধ মূর্তি পাওয়া গেছে। একটি হলো ১০.৫ সেন্টিমিটার উচ্চতার শ্যাকমণির মূর্তি, অপরটি ৫ বুদ্ধের অবয়ব সংবলিত ১৫.৮ সেন্টিমিটার উচ্চতার একটি বৌদ্ধ মূর্তি। অনুসন্ধানে দেখা গেছে খ্রিস্টপূর্ব ২০৬ থেকে শুরু করে খ্রিস্টাব্দ ২২০-এর মাঝে যখন হান রাজবংশের উৎপত্তি হচ্ছিল, তখনই প্রাচীন সিল্ক রোডের মাধ্যমে বৌদ্ধ ধর্ম দক্ষিণ এশিয়া থেকে চীনে ছড়িয়ে পড়েছিল। ধারণা করা হচ্ছে এই স্বর্ণের প্রলেপ দেওয়া ব্রোঞ্জের মূর্তি দুটি হান রাজবংশের সম্পদ। চীনে আবিষ্কৃত প্রাচীনতম এবং সংকর ধাতুর বৌদ্ধ মূর্তি এগুলো। এই নতুন সংযোজনের ফলে সমৃদ্ধ হবে চীনের ২ শতাব্দীর বৌদ্ধ মূর্তির সংগ্রহশালা। প্রত্নতাত্ত্বিকদের মতে মূর্তি দুটি তামা, টিন ও সীসার মিশ্রণে তৈরি। চীনে কিভাবে বৌদ্ধ সংস্কৃতি প্রবর্তিত হলো এবং তা স্থানীয়দের মাঝে ছড়িয়ে পড়ল তা জানতে বর্তমান তথ্যগুলো সহায়ক হবে। মৌসুমী সাথী, সময় সংবাদ। বড়দিন সামনে রেখে বর্ণিল আলোয় সেজেছে ফ্রান্সের প্যারিস। রাতের সৌন্দর্য উপভোগে ভিড় করেছেন দর্শনার্থীরা। উৎসব আমেজের পাশাপাশি কেনাকাটাতে ব্যস্ত সময় পার করছেন ফরাসিরা।
লাল, নীল, কমলা, বেগুনি, সবুজ নানা রঙের আলোক ঝলমলে শহর বলে দেয় উৎসব এসে গেছে। প্যারিসের আইকনিক আইফেল টাওয়ার সেজেছে উৎসবের রঙে। সুউচ্চ টাওয়ার থেকে ছড়ানো আলোর দুটি যেন মুগ্ধতা ছড়াচ্ছে প্যারিসবাসীর মাঝে। ক্রিসমাস ট্রি, বিভিন্ন স্থাপনার পাশাপাশি প্যারিসের দোকানপাটেও আলোকসজ্জা করা হয়েছে। রাতের সৌন্দর্য দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। আলোকসজ্জা ছাড়াও সান্তাক্লজ কিংবা বড়দিনের আবহে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে প্যারিস জুড়ে। সেখানেও ঢু মারছেন স্থানীয় ও পর্যটকরা। উৎসব আমেজে কেউ কেউ বড়দিনের কেনাকাটাও সেরে নিচ্ছেন। করোনার নতুন ধরন অমিক্রনের শঙ্কার মধ্যেই দেশটিতে কোভিডের পঞ্চম ঢেউ উকি দিচ্ছে। তবে ফরাসি প্রধানমন্ত্রী জানিয়েছেন দেশটির ৯০% মানুষকে টিকার আওতায় আনা হয়েছে। তাই উৎসব উদযাপনে আগের মতো কঠোর বিধিনিষেধ আরোপের পক্ষপাতী নয় সরকার। ওমর ইনান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে। কানাডা যেতে ব্যর্থ হয়ে অবশেষে দেশে ফিরেছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসান। দুবাই থেকে ঢাকায় আসবেন আজ। এবং আজ থেকে 5G যুগে ঢুকছে বাংলাদেশ। পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ঢাকা সহ 6টি স্থানে। আসছে বছরই বাণিজ্যিক কার্যক্রমের আশা। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়ে।